হেই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? শুরু করছি প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা 64। অতীতের একাংশ। কুয়াশাচ্ছন্ন দিন, রোদের আভা খুব একটা দেখা যাচ্ছে না আজ আর। জোহরের নামাজ পড়া শেষ হওয়ার পর মসজিদ থেকে বের হলো আহান, ইরহাম আর সৈয়দ বাড়ির পুরুষেরা। আহান আর ইরহামের পরনে ট্রাউজার, টাকনু অবধি গোটানো, চোখ দুটো উদাসীন, শরীর টান টান হলেও মাথা রাস্তার দিকে ঝুঁকানো। সামনে হাঁটছেন বড়রা, রাস্তা দিয়ে বয়স্ক চেনা পরিচিত কোনো লোক গেলে সালাম ঠুকছে নিচু স্বরে সবাই। সোহেব সাহেব, সোহেদ সাহেব ব্যবসায়িক আলাপ করছেন নিজেদের মধ্যে। পরিচিত কারোর সাথে দেখা হলে দাঁড়িয়ে যাচ্ছেন, তার সাথে দাঁড়িয়ে যাচ্ছে ইরহাম আহান। তেমন করে আবারও দাঁড়িয়ে গেল সবাই। বাতাসে কথার স্বর ভাসল, নাসিরের কি খবর? ইরহাম চোখ তুলে তাকালো। কক্ষিগত হলো নিজাম শিকদার। অনেকদিন পর লোকটার দেখা পেল। সৌরভীর সাথে তার সব ঠিক হয়ে গেলেও মেয়েটা বাপের বাড়ি পা রাখে না। অভিমান এখনও পুষে রেখেছে দাদা আর ভাইয়ের প্রতি। নিজাম শিকদার এসে অনেকবার নিতে চাইছেন, ইরহামকেও বলেছেন সৌরভীকে নিয়ে আসতে, তবুও মেয়েটা শোনেনি। স্পষ্ট কণ্ঠে বলে দিয়েছে, ও বাড়িতে আমার মরা লাশও যাবে না। যখন ওদের প্রয়োজন ছিল আমার, তখন ওরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এখন নিতে আসবে কেন? এত দরদ দেখে আমার গা পিত্তি জ্বলে উঠছে। ইরহাম আর বোঝানোর চেষ্টা করেনি। এবার সে ভালো করে তাকালো ভদ্রলোকের দিকে। শরীর ভেঙে পড়েছে বয়স বাড়ার সাথে। কম তো আর বয়স হলো না, এখনো হাঁটতে পারছেন এই ঢের বেশি। সোহেদ সাহেব কথা বলছেন, নিয়মিত ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। যেহেতু আগের তুলনায় পায়ে এখন একটু ভর পান। নিজাম শিকদার মাথা দোলালেন, জাহিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি ইয়ংম্যান, কবে নিজের দেশে ফিরেছ? কতদিন আছো? জাহিন চোখ তুলে তাকালো, বলল, এই তো আছি আরো সপ্তাহখানেক। লোকটা আবার প্রশ্ন করলেন, এবার কি ইশরাতকে সাথে করে নিয়ে যাবে নাকি রেখে যাবে? জাহিনের দৃঢ় গলার স্বর, জি সাথে করে নিয়ে যাব। নিজাম শিকদার হাসলেন ঈষৎ, বললেন, ছোটজন কি করবে, দেশে থাকবে নাকি ফিরে যাবে? জাহিন অনায়াসে উত্তর দিল, ফিরে যাবে, যেহেতু ওখানেই আমাদের সব, সেহেতু এখানে থেকে কোনো লাভ নেই। সোহেব সাহেব আর সোহেদ সাহেব চুপচাপ দাঁড়িয়ে কথা শুনলেন। নিজাম শিকদার আফসোসের স্বরে বললেন, আমার ভীষণ শখ ছিল আরমানের জন্য ইশরাতকে। কখনো নাসিরকে বলিনি। নাসির তো বলেছিল মেয়েদের আশেপাশে বিয়ে দেবে, দূরে বিয়ে দেবে না বলে একেবারে দেশের বাইরে বিয়ে দিয়ে দিয়েছে। ভাগ্য, সবই ভাগ্য। কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেললেন। আহান চোখ ঘোরালো বিরক্তিতে। এই লোককে সে দু চোখে দেখতে পারে না, যত সব নেকামি করে এখন। তার ভীষণ শখ বেটাকে মাথার উপর তুলে এক আছাড় মারার। মুখ কোনো রকম আটকে রাখলেও চেহারায় তার অসন্তুষ্টি ভেসে উঠল। তাই আলগোছে পাশ কাটিয়ে চলে গেল সামনে। নিজাম শিকদার আর সৈয়দ বাড়ির লোকেদের মধ্যে অনেকক্ষণ চলল আলাপ আলোচনা। কথা শেষ করে সবাই বাড়ি ফিরতে ফিরতে 2টো বেজে গেল। তখন আহান আর ইরহাম বাড়ি ফেরেনি, তারা গিয়েছিল কবরস্থানে। কবর জিয়ারত শেষে দুইজনেই সপ্তাহখানেকে ওঠা আগাছা পরিষ্কার করে দিল। ইরহাম নামের ফলকের কাছে একটা গোলাপের চারা লাগালো। কাজ শেষে বসে রইল কবরের পাশে নিশ্চুপ। নুসরাতের মৃত্যুর 10 দিন পরের কথা। এক সকালে আহানের কাছে একটা কল আসলো, আলহারমাইনে যাওয়ার জন্য। আহান বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, কেন? ও পাশের লোকটা কি বলল বোঝা গেল না, কিন্তু আমিরা দেখলো তার সামনে দাঁড়িয়ে থাকা বিরক্তিতে তেতিয়ে ওঠা লোকটার ভাবমূর্তি বদলে গিয়েছে। গোমরা মুখটার অস্থিরতা ভর করেছে কয়েক মিনিটের ভেতরেই। ঠোঁটগুলো কাঁপছে উত্তেজনায়, সাথে করে হাতের মুঠো ধরে রাখা ফোনটা, এমনকি পুরো শরীর, নাক, কান, গাল লাল হচ্ছে। অদ্ভুতভাবে লোকটা ফোন কানে ধরে রেখে হাতড়ালো কিছু ধরার জন্য। এনজাইটি অ্যাটাক হতে আমিরা কাউকে দেখেনি কখনো, কিন্তু এইভাবে হাত কাঁপা শরীর কাঁপা দেখে ঈষৎ ভয় পেয়ে গেল। আমিরা এগিয়ে এসে আহানের হাত শক্তভাবে চেপে ধরল নিজের হাতের মাঝে। অনুভব করল হাতটা কিভাবে কাঁপছে। 2 হাতে আঁকলে ধরল, শিরশিরে শিহরণ বয়ে গেল আমিরার রন্ধ্রে রন্ধ্রে। আহান নিজের কানে মুঠোফোন রেখে বিড়বিড় করল, আমি আমি আসছি, 5 মিনিটের ভেতরে আসছি। লোকটার ভরাট কণ্ঠ ছাড়া ছাড়া। আমিরা বুঝতে পারল না এর কারণ কি। হঠাৎ আতঙ্কে শঙ্কায় তার বুক কেঁপে উঠল।
আহানের কোনো প্রেমিকা ছিল নাকি যে ফিরে এসেছে, যার জন্য লোকটা অমন হয়ে গিয়েছিল? জরুরি মুহূর্তে নিজের ভুলভাল চিন্তা দুই পাশে মাথা নাড়ে সে। না না, এই লোক আর প্রেম দুটোই ভিন্ন ব্যাপার। কোনোভাবে সে এটা মানবে না। মনে মনে মানবে না বললেও তার বুকের ভেতর ভার হয়ে আসে। যদি সত্যি সত্যি কোনো প্রেমিকা ফিরে আসে তখন আমিরার কি হবে? তার ভাবনা চিন্তার ভেতরে অনুভব করে মানব হাত ছাড়া দিচ্ছে তাকে ছাড়ানোর জন্য। আমিরা হাত ছাড়ে না, সেও যাবে লোকটার সাথে। আহান নিজের হাত ছাড়াতে না পেরে ভুরু উঁচিয়ে তাকালো, জিজ্ঞেস করলো, হাত ছাড়ছো না কেন আমিরা? সমস্যা কি তোমার? আমিরা চোখ তুলে তাকিয়ে আবার তা নামিয়ে নিল। মিনমিন করে বলল, আমিও যাব আপনার সাথে। আহান তিক্ত কণ্ঠে কিছু বলতে নেবে থেমে গেল। হাত ছাড়ানোর বৃথা প্রয়াস বাদ দিয়ে বলল, চলো। আমিরা ভেবেছিল তাকে নিতে লোকটা দিমনা করবে, কিন্তু তা করেনি। তাকে বগল দাবা করে বাড়ির বাহিরে আসলো। পার্কিং থেকে গাড়ি বের করে ড্রাইভিং সিট থেকে নেমে এসে দাঁড়ালো তার সামনে। অতঃপর ফ্রন্ট সিটের দরজা খুলে ইশারা করলো ভেতরে প্রবেশ করার জন্য। আমিরা ফ্রন্ট সিটের মাঝে বসার সময় আর নয়নে দেখলো হাত দিয়ে মাথার উপর রেখেছে যাতে ব্যথা না পায়। সিটে বসতে দরজা লাগিয়ে দিল আহান। ঘুরে এসে পাশে বসলো আমিরার। গাড়ি স্টার্ট করতে করতে বলল, সিট বেল্ট বাঁধো। আমিরা অন্যমনস্ক থাকায় কথাটা বোঝেনি, তাই অবাক কণ্ঠে বলল, হুম। আহান কিয়ৎকাল মুখ খিচে চেয়ে রইল আমিরার দিকে। বিরক্তিতে মাথা ফেটে যাচ্ছে তার, চিবিয়ে খেয়ে ফেলবে এমন করে তাকালো আহান তার দিকে। আমিরা কিছু বলার পূর্বেই নিজের সিট থেকে উঠে এগিয়ে আসলো সে। আমিরার মুখের কাছে ঝুঁকতে মেয়েটা সরে গেল সিটের সাথে। আহান এক পলক তাকিয়ে ফিরে গেল ড্রাইভিং সিটে। বিড়বিড়িয়ে বলে উঠল, যত সব বিরক্তিকর মেয়ে মানুষ। গাড়ি আলহারমাইন হাসপাতালে পার্কিং এরিয়ায় পার্ক করে বের হয়ে আসলো আহান। ফ্রন্ট সিটের দরজা খুলে দিয়ে আমিরাকে ইশারা করলো বের হওয়ার জন্য। আমিরা নিজের ওড়না সামলে গাড়ি থেকে নামতেই ডোর লক করে ধূপধাপ করে এগিয়ে গেল আহান। ছোট ছোট পা ফেলে হাঁটা আমিরাকে রেখে অনেক দূরে চলে গেল সে। পা মিলিয়ে হাঁটতে না পারায় মাথা নত করলো আমিরা, দৌড়ানো শুরু করবে বলে। তার পূর্বেই নিজের পাশে আকস্মিক এসে আহানকে ভূতের মতো দাঁড়াতে দেখে মাথা তুলে তাকালো। চোখাচোখি হলো দুজনের। স্বাভাবিক মতো এখানেও বিরক্তি নিয়ে চেয়ে আছে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও ধমকে ওঠে মানব, পিঁপড়ের মতো হাঁটছো কেন? এভাবে হাঁটলে তো সারা জীবনের ভেতরে ঢুকতে পারবে না তুমি। আমিরাকে ধমকে মিয়ে গেল। আবারও চোখ দুটো নামিয়ে নিল পায়ের দিকে। আহান তপ্ত শ্বাস ফেলল। এটাকে নিয়ে সে কি করবে? বলদ একটা মেয়ে বিয়ে করেছে। সেটা ভাবতেই মাথা বাড়ি দিয়ে উঠছে। ইচ্ছে হলো দেওয়ালে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিতে। নিজের বিরক্তি ত্যক্ততা গিলে নিয়ে বলে উঠল, আমার হাত ধরো আমিরা। হুঁ? আমিরার হুঁ বলাতে মেজাজ খিচে গেল আহানের। এটা মানুষ নাকি রাম ছাগল সে ভেবে পায় না। একটা মানুষ এত বিরক্তিকর হয় কিভাবে? নিজের খেচানো মেজাজ শান্ত করতে দাঁতে দাঁত চাপে ছেলেটা। বিড়বিড়ায়, বলদ একটা, মাথায় তুলে আছাড় দেবো একটা। আমিরা মুখ গোমরা করে ফেলে। সে কানে না শুনলে হু বলবে না তো কি বলবে? হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আহান আবারও ধমকালো, এইভাবে তাকিয়ে আছো কেন? চোখ নিচে নিচে নামাও। এদিকে কি গিলে খেয়ে নেবে নাকি আমাকে? ধমকে ধমকে আহান মেয়েটাকে দিশেহারা বানিয়ে দিল। এখনো হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ইচ্ছে করলো পিঠে কয়েকটা কিল বসাতে। মনের ইচ্ছা মনে চেপে শীর্ণ হাতের মেইলি কবজিটা চেপে ধরল নিজের হাতের মুঠোয়। তার ভাগ্যে এই বলদটা কিভাবে আসলো সে ভেবে পেল না। ভাবনা একপাশে ফেলে আহান আমিরাকে নিজের সাথে টেনে নিয়ে চলল। আমিরা শক্ত হাতের পিষ্ঠনে নিজেকে আরো গুটিয়ে নিল। শের দ্বারা বেয়ে বয়ে গেল শিরশেরে শিহরণের স্রোত। নিজেকে সামলানোর আগেই আহান একটানে উড়িয়ে নিয়ে চলল তাকে। সামনের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, এত কাঁপাকাঁপি করছো কেন? আমিরাকে জিজ্ঞেস করলেও উত্তরের আশা করল না সে। হতবিহ্বল নয়নে মেয়েটা নিজের হাতের দিকে অনিমেষ চেয়ে রইল। বড় হাতটার মুঠায় নিজের শীর্ণ হাতটা বড়ই নয়নাবিরাম মনে হলো আমিরা নামক মেয়েটার নিকট। তার ইচ্ছে হয় সময়টাকে এখানে আটকে দিতে। সে যদি পারত সময়টা এখানে থামিয়ে দিত, কিন্তু সময় তো বিরামহীন চলমান। আমিরার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সময়টা চলতেই থাকলো। হাসপাতালের করিডোর দিয়ে আহান যখন তাকে নিজের সাথে টেনে নিয়ে গেল, আমিরার কেমন যেন অনুভূতি হলো। তার ইচ্ছে হলো চেঁচিয়ে সবাইকে বলতে, লোকটার স্পর্শ তার ভালো লাগছে।
লোকটা তার উপর যে বিরক্ত হচ্ছে সব ভালো লাগছে। আমিরার সেই ভালো লাগা আরও কয়েক পল স্থায়ী হলো। আহান রিসেপশনের দিকে এগিয়ে গেল। সাদা কাপড় পরা নার্স মেয়েটা মাথা তুলে তাকাতে আহান জানতে চাইল, এখানে একজন মেয়ে ভর্তি। আপনাদের একজন প্রতিনিধি আমাকে কল দিয়ে বলেছে আসার জন্য। কোথায় সেই ব্যক্তি? কোথায়? তাড়াতাড়ি বলুন, কোথায় সে? আহানের অস্থিরতা দেখে মেয়েটা বলল, রিল্যাক্স স্যার, ধীরে সুস্থে কথা বলুন, আমি এখানেই আছি। তারপর এক গ্লাস পানি এগিয়ে দিয়ে মেয়েটা জিজ্ঞেস করলো, কিভাবে সাহায্য করতে পারি স্যার? আহানের অস্থির চেহারাটা আরও বেশি অস্থির হতে দেখা গেল। এগিয়ে দেওয়া পানি স্পর্শ করল না, নাকচ করল গম্ভীর স্বরে। আবারও বলল, আপনাদের এখানে ঘন্টা কয়েক পূর্বে আমাকে কল দেওয়া হয়েছিল। আমাদের পেশেন্ট এখানে অ্যাডমিট। সেই পেশেন্ট কোথায়? কত নাম্বার কেবিন? কোন রুমে? কত তলায় আছে তিনি? আহানের তৎপরতা দেখে সামনের নার্স মেয়েটা কম্পিউটারের কাছে ঝুঁকে গেল। কিবোর্ডে টাইপিং করতে করতে শুধালো, পেশেন্টের নেম? আহান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। কয়েক পল কাটল নীরব। আমিরা ভুরু উঁচিয়ে তাকিয়ে রইল আহানের দিকে। কথা না বলে এমন স্ট্যাচু কেন হয়ে গিয়েছে লোকটা, তার কারণ খুঁজে পেল না। হসপিটালেই বা কেন এসেছে লোকটা, তার কারণই বা কি? আমিরা চিন্তাকরণে ব্যাঘাত ঘটালো। মেয়েটা আবার একই প্রশ্ন জিজ্ঞেস করায়। ঘাড় ঘুরিয়ে তাকাতেই কানে ভেসে এলো আহানের অস্থির কণ্ঠস্বর, সৈয়দা নুসরাত নাসির। উনি কোথায়? কোথায় অ্যাডমিট আছেন? কোন ফ্লোরে আছেন? কোন কেবিনে? প্লিজ তাড়াতাড়ি বলুন। হোয়ার ইজ শি? প্লিজ টেল মি। এত সময় নিচ্ছেন কেন? ইরহাম বিছানার কাছে বসে কিছু ডকুমেন্টস চেক করছিল। ঘড়ির কাঁটায় 2টো বাজে। নিচ থেকে খাবারের ডাক পড়তে ডকুমেন্ট গুছিয়ে রেখে উঠে দাঁড়ালো। চোখের চশমাটা নাকের ডগা ঠেলে দিয়ে এগিয়ে যেতে দেখা পেল সৌরভের। মেয়েটা এদিকে এগিয়ে আসছে। সুতির সাধারণ শাড়ি পরনে, শাড়ি একপাশ সরে গিয়ে নাভি বের হয়ে আছে। হাতের পানি শাড়ির আঁচলে মুছতে মুছতে থমকে ওঠা স্বরে শুধায়, কি হয়েছে? আসছো না কেন? কখন থেকে ডাকছি না তোমাকে? ইরহাম দাঁড়িয়ে গেল। চোখ বুলালো ক্লান্ত পরিশ্রান্ত নারী দেহের ভাঁজে। কয়েক পল কাটার পর চোখ সরিয়ে নিল সে। চোখ দুটো স্থির করলো মায়াবী মিলি মুখটায়। রান্না করায় ঘেমে নিয়ে একাকার চেহারা। কপালে গালে ছোট ছোট চুল লেগে আছে। ইরহাম হাত দিয়ে সেগুলো সরিয়ে দিয়ে হাতের তালু মেইলি গালে ঠেকালো। সৌরভের চোখ তুলে তাকাতেই একপাশে হাসল ইরহাম। চোখাচোখি হল দুজনার। সৌরভের সামনে দাঁড়ানো লোকটার বড় বড় আঙুলগুলো গাল থেকে আলগোছে চলে গেল কানের লতিতে। মেয়েটা বুড়ো আঙুলের স্পর্শ পেল সেখানে। চোখ বন্ধ করে শ্বাস ফেলল সে। ইরহাম ঝুঁকে আসলো মেইলি অধরের কাছে। নাক ছোঁয়ালো পরম অশ্লেষে মানবের নাকে। খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ লাগে গালে, থুতনিতে। বাধা দেওয়ার চেষ্টা করতে বলে উঠল, ইরহাম শোনো, আমি শাড়ি পরতে পারি না। নষ্ট করো না। কে পরিয়ে দেবে? এখন না, থামো। সৌরভের হাজারো মানা সত্ত্বেও ইরহামকে থামানো গেল না। হাত দিয়ে ওর ঠোঁট দাবিয়ে রাখলো স্বৈরাচার লোকটা। সহজ কথা সে মানতে শুনতে চায় না। সৌরভের সামান্য কাঁপল। কণ্ঠদেশে উপস্থিতি পেল লোকটার অধরের। এতক্ষণে ইরহামের ঘোর লাগা গলার স্বর পাওয়া গেল। ভীষণ নোয়ানো। ঠোঁট দিয়ে শব্দগুলো উচ্চারণ করছে। কি উচ্চারণ করছে তা ঠিক বোঝা গেল না। আমি যেহেতু শাড়ি খুলেছি সেহেতু নিজ দায়িত্বে আমিই পরিয়ে দেব। ওকে? আর কোনো সমস্যা? সৌরভের চোখ বুজে নিল। পুরুষালী হাতটা তার ঘাড় চেপে ধরেছে, উপলব্ধি করল। ঠোঁটটা কণ্ঠদেশে স্থির নেই, তার বিচরণ চলছে ঘাড়ে, কলার বনে, পালস পয়েন্টে, চিবুকে। আঙুল দিয়ে চেপে ধরে আছে সৌরভের নরম ওষ্ঠপুট। লোকটা বড্ড অস্থির, ভীষণ অবাধ্য। গলা ঘাড় থেকে ঠোঁট সরে যায় মুহূর্তে। মেইলি ঠোঁটগুলো পুড়ে নেয় নিজের দখলে। সৌরভের একটু পূর্বে ধাক্কা দিলেও এখন আর ধাক্কা দিচ্ছে না। অবাধ্য লোকটার বাহুবন্ধনীতে আটকে থাকে। লোকটার ভালোবাসায় মত্ত হয়েছে সে, আত্মসমর্পণ করেছে। জিভের টাকায় উপস্থিতি পাচ্ছে দারুচিনির সামান্য স্বাদ। ইরহাম যখনই ওর কাছাকাছি আসে তখনই মন মাতানো এই স্বাদটা পায় সে। শার্টের কলার হতে নাকে এসে সুরসুরি দিয়ে গেল চন্দন কাঠের গন্ধ। ধীরে ধীরে সময় গড়ালো। সাথে বাড়ল ইরহামের অবাধ্যতা। শাড়ির আঁচল সরে গেল সৌরভের বুক হতে, খসে পড়ল মেঝেতে। নিজের ভারসাম্য ধরে রাখতে হাত দিয়ে জড়িয়ে ধরে সৌরভী পুরুষালী পৃষ্ঠদেশ। বিড়বিড়িয়ে বলে ওঠে, ইরহাম
ইরহাম, একটাবার আমার কথা শোনো। সৌরভের প্রথমবারের ডাকে সাড়া দিল না ইরহাম। দ্বিতীয়বারের ডাকে সাড়া দিয়ে মুখ তুলে তাকালো, ভুরু উঁচিয়ে জানতে চাই সমস্যা কি। তা দেখে সৌরভে হেসে ফেলে। তার সামনে দাঁড়ানো লোকটার ঠোঁট দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। লোকটার শক্ত মুষ্টি দলা পাকিয়ে এসেছে শাড়ির একাংশ। নরম মেইলি আওয়াজ ভেসে আসে রুমের দেওয়ালে। দরজা ভেজানো। কথা বলতে বলতে নিজেদের ভেতরে দূরত্ব তৈরি করে দূরে সরে যেতে চায় সে, কিন্তু তা আর সম্ভব হয়ে ওঠে না। ইরহাম সৌরভের কোমরে এক হাত চেপে ধরে এনে নিজের বুকের কাছে ঠেকায়। নিজের পায়ের উপর দাঁড় করায় মেয়েটাকে। বুকের কাছে মেইলি মাথাটা রেখে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে বুড়ো যুগল কুচকে বলে ওঠে, লাগিয়ে দিচ্ছি। আর কোনো সমস্যা? ফার্স্ট বলো। পরে বাধা দিলে কিন্তু বাধা মানব না। ফার্স্ট বলো সৌরভী, ফার্স্ট। তারা দিলেও সেসব কথা শোনার খুব একটা আগ্রহ দেখা গেল না সুঠামদেহী ছেলেটার ভেতরে। সৌরভীকে ওইভাবেই নিজের বাহুতে করে নিয়ে এগিয়ে চলল সম্মুখে। মেয়েটা ইরহামের বাহুবন্ধিনী হতে মাথা তুলে জিজ্ঞেস করলো, খাবার খাবে না? ঠান্ডা হয়ে যাবে তো। নব ঘুরিয়ে দরজা লক করে দিল ইরহাম। শান্ত স্বরে বলে উঠল, একদিন ঠান্ডা খাবার খেলে কিছু হবে না। ফক্স গ্লোভ। আর কোনো সমস্যা? সৌরভীকে নীরব হয়ে যেতে দেখে ইরহাম তাড়া দিল, কামন, ফার্স্ট বলো, আর কোনো সমস্যা আছে? সৌরভী কথা বলার শক্তি পেল না। নিজেদের অন্তরঙ্গ মুহূর্তে অনেক সময় ফক্স গ্লোভ ডাকটা ইরহামের কাছ থেকে শুনেছে সে, তাই তেমন একটা চমকালো না, কিন্তু লজ্জায় মিয়ে গেল। কিছু পল কাটার পর নিজেকে শূন্যে ভাসতে দেখল। চোখে ভাসল শুধু সাদা সোনালি সংমিশ্রণের সিলিং আর বিছানা। সেদিকে অগ্রসর হচ্ছে লোকটা। মেয়েটা নরম স্বরে ফিসফিস করে ওঠে, ঘামের গন্ধ করছে না? ইরহাম তাকে বিছানার কিনারায় বসিয়ে দিয়ে খোপা করা চুলগুলো ছেড়ে দেয়। ধীরে বিছানায় শুয়ে দিয়ে গম্ভীর মুখে বলে ওঠে, না। আবারও বলল সে, গোসল করে আসি? প্রয়োজন নেই। সৌরভে আর কিছুই পেল না বলার মতো, তাই দুই হাতে ইরহামের গলা জড়িয়ে ধরো। আহ্লাদে স্বরে জিজ্ঞেস করলো, আমি কি মোটা হয়ে যাচ্ছি ইরহাম? আগের মতো আমাকে কি সুন্দর দেখা যায় না? ইরহাম ক্ষীণ হাসল। সে জানে সৌরভী তার কাছ থেকে কি শুনতে চায়, তাই সে ঝুঁকে গেল সম্মুখে। ধীরে ধীরে নিজের ঠোঁট ঠেকালো মেয়েলি গালে। দক্ষিণা বাতাসে তখন রুমের পর্দাগুলো মৃদুমন্দ উড়ছে। ইরহাম তার কানের কাছে বিড়বিড় করে স্বগোক্তি করল, তুমি মোটা হয়ে গেল তোমাকে ভীষণ সুন্দর দেখাবে সৌরভী। এভাবে ওভাবে তোমাকে সবভাবে ভীষণ সুন্দর দেখায়। আমার চোখে তুমি সবভাবেই সুন্দরী। ইরহামের পুরুষালী কণ্ঠ মিয়ে যায় সময়ের সাথে। রুমের মধ্যে শুধু ভেসে বেড়ায় বিড়বিড়িয়ে বলা কিছু কথা, কিছু শব্দ। সৌরভী, আমার সৌরভী। নাসির সাহেবকে থেরাপি দিয়ে বাড়ি ফিরেছে ঘণ্টাখানেক হবে ইশরাত। খাবার টেবিলে খাবার বেড়ে বসে আছে নাজমা বেগম। ইশরাতকে হাত মুখ ধুয়ে এসে বসতে দেখে ভদ্রমহিলা চিন্তিত স্বরে বললেন, সৌরভীকে কখন পাঠালাম ইরহামকে ডাকতে, এখনো দেখে আসলো না। কিছু হয়েছে নাকি? কথা শেষ করে উঠে দাঁড়ালেন যাওয়ার জন্য। ইশরাত নাসির সাহেবের প্লেটে খাবার বেড়ে দিল। সোফার উপর সাদা পাঞ্জাবি পরে বসা নাসির সাহেবকে ধরে এনে বসালো চেয়ারে। গরুর মাংস প্লেটে তুলে দিয়ে বলে উঠল, তোমরা খাও, আমি দেখে আসছি, বসো। নাজমিন বেগমকে চেয়ারে বসিয়ে দিয়ে ইশরাত মাথার ওড়না টেনে টুনে ঠিক করে নিল। শুভ্র রঙের কামিজে পান পাতার মতো ঢলঢলে চেহারাটা অপরূপ দেখাচ্ছে। ছেড়ে রাখা ওয়েভি চুলগুলো পিঠের মাঝ বরাবর উড়ছে। থাই গ্লাস দিয়ে ভেসে আসা নরম সূর্যকিরণে কালো চুলগুলোর রং বাদামি বর্ণের ঠেকছে কিছুটা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনতে পেল মায়ের গলা, সৌরভীকে বল তাড়াতাড়ি আসতে, আজ রান্না এক হাতে ও করেছে। মেয়েটার খিদে মুখের দিকে তাকানো যাচ্ছিল না, ডাক দে। ইশরাত মায়ের কথায় হাঁক ছুটতে গিয়েও থেমে গেল। দোতলার ড্রয়িং রুমে পা ফেলতেই চাপা স্বরের গোঙানি আর ফিসফিসানির স্বর শোনা গেল। ইশরাত প্রথমে বুঝল না, আরও দু এক পা বাড়াতেই যেভাবে এসেছিল তার থেকে দ্বিগুণ বেগে পিছিয়ে গেল। ঠোঁট কামড়ে ধরল নিজের। অস্বস্তিতে চেহারাটা লাল হয়ে উঠেছে। সময়ের সাথে গাল, নাক, কান হতে লালিমা কমার বদলে ক্রমশ বাড়তেই থাকলো। যেভাবে এসেছিল সেইভাবে তড়িৎ পায়ে ফিরে গেল। সিঁড়ি বেয়ে নামতে নামতে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো তার। চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা করলো। হয়তো হলো না। চেয়ার টেনে বসতেই নাসির সাহেব শুধালেন, কি হয়েছে? এমন অস্থির হয়ে আছো কেন? কোনো সমস্যা? আর সৌরভী ইরহাম কই?
ইরশাদ মাথা তুলে তাকালো না, মিনমিনিয়ে বলল, কোনো সমস্যা নেই, তারা পরে খাবে বলেছে। নাজির সাহেব মাথা দোলালেন, বললেন, ভাত বেড়ে দাও। ইরশাদ মাথা ঝুঁকিয়ে রাখলো, বুঝলো নিজের গাল দুটো গরম হয়ে আছে, ওভাবে থেকেই বলল, বেড়ে দিয়ে গেলাম না। নাজির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, চোখ তুলে, একটু উপরে তাকাও, আমি ছাড়া এখানে অন্য কেউ আছে। বাবার কথায় কপাল গোছালো সে, বুড়ো কুঞ্চিত করে তাকাতে চোখাচোখি হলো বাদামি বর্ণের দুটো চোখের সাথে। তার দিকে তাকিয়ে আছে গম্ভীর মুখে, সামনে প্লেট রাখা। ইরশাদ খেয়াল করেনি তাদের পরিবার ছাড়াও এই লোকটা এখানে উপস্থিত। কোনো ধরনের সিন ক্রিয়েট করলো না সে, সাধারণভাবেই তুলে দিল খাবার লোকটার প্লেটে। মুরগির মাংস বা গরুর মাংস কিছুই দিল না লোকটার প্লেটে। গতকালের রান্না করা ছোট মাছের তরকারি তুলে দিল। নাজির সাহেব মানা করতে যাবেন ছোট মাছ না দিতে, ইরশাদ তার কথা কেটে দিয়ে বলল, অ্যালার্জি বেড়ে যাবে আব্বু। নাজির সাহেব তবু একটু দেমনা করলেন, বললেন, মাছের কাঁটা বেছে খেতে পারবে না, দিও না ইরশাদ। ইরশাদ তা শুনল না, প্লেটে তুলে দিল ছোট মাছ। বাবার চিন্তিত স্বরটা কানে বাজল, তাই প্লেট টেনে নিল নিজের দিকে, ছোট মাছের কাঁটা বেছে দিল। জায়েনকে ঠোঁট ঠোঁট চাপা দিয়ে তার দিকে চেয়ে থাকতে দেখে বুঝতে পারলো হাসছে লোকটা। ধূর্ত শিয়ালের মতো ঠোঁট টিপে টিপে গলা খাদে নামিয়ে হুঁশিয়ারি দিল, মাছের কাঁটা বেছে দিচ্ছি বলে ভাববেন না আমি ফিরে যাব, কোনো উল্টাপাল্টা ভাবনা আনবেন না মনে। তার মতো গলার আওয়াজ নিচে নামিয়ে সহজ স্বরে লোকটা স্বগোক্তি করল, মোটেও উল্টাপাল্টা চিন্তা এই মুহূর্তে আনছি না মাথায়, ওগুলো রাতে আসে কসম। ইরশাদ চোখ পাকিয়ে তাকালো, বলল, অসভ্যের মতো কথা বলবেন না। জায়েন আত্মসমর্পণ করলো, অসভ্যের মতো কি কথা বললাম, শুধু বলছি আপনাকে নিয়ে আমি রাতে কিছু মিছু স্বপ্ন দেখি। জায়েনের কথা ইরশাদের উরুর কাছে বাঁ হাতটা দিয়ে চিমটি বসালো, কঠোর স্বরে বলল, আজ থেকে সেগুলোও দেখবেন না। ঠোঁট টিপে মাথা তোলালো জায়েন, নিষ্পাপ কণ্ঠে বলল, আচ্ছা সেটাও করব না। ইরশাদ মাছ মাখিয়ে দিল ভাতের সাথে, প্লেট ঠেলে দিল জায়েনের দিকে। জায়েন নাসির সাহেব আর নাজমিন বেগমের সামনে আবদার করে বসলো, খাইয়ে দিন। ইরশাদ দাঁত পিষল, কটমট করে উঠে জিজ্ঞেস করলো, আপনার হাতে কি হয়েছে? নাজমিন বেগম আর নাসির সাহেবও চেয়েছিল এদিকে। জায়েন নিজের হাত কোল থেকে তুলে দেখালো, ব্যান্ডেজ করা। ইরশাদের মা ভদ্রমহিলা ভীষণ আবেগী স্বরে জিজ্ঞেস করলেন, হাতে কি হয়েছে বাবা? প্রশ্নের উত্তরে গম্ভীর স্বরে জবাব দিল, নাইফ হাতে লেগে কেটে গিয়েছে। ইরশাদের দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে জানতে চাইল, এবার খাইয়ে দেবেন নাকি দেবেন না? ইরশাদ কটাক্ষর স্বরে মানা করতে যাবে, নাসির সাহেব থামিয়ে দিলেন। ইশারায় দেখালেন নাজমিন বেগমকে, বললেন, নাজমিন খাইয়ে দেবে তোমাকে। নাজমিন বেগমের পানে চেয়ে বললেন, খাইয়ে দাও, ছেলেটার হাত কেটে গিয়েছে। ভদ্রমহিলা মানা করলেন না। ইরশাদ মায়ের পাশের চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ালো, ঘুরে গিয়ে বসলো ইরহামের চেয়ারে। ইরহামের পাশের চেয়ারটা খালি পড়ে আছে, সেখানে ইরশাদের শূন্য দৃষ্টি গিয়ে ঠেকে। 1 সপ্তাহ যাবৎ এই চেয়ারে কেউ বসে না। চেয়ারের দিকে তাকিয়ে থাকতে থাকতেই চোখ দুটো ভরে আসে, তাই তড়িৎ চোখের পাতা ফেলে যাতে গাল বেয়ে জল গড়িয়ে না পড়ে। মাথা ঝুঁকিয়ে নিজের প্লেটে চোখ স্থির করে। নাজমিন বেগম বিসমিল্লা বলে জাইনের মুখে লোকমা তুলে দিলেন। খাবার খেতে খেতে জাইন একবার তাকালো সামনে বসা ইরশাদের দিকে, ঝুঁকিয়ে রাখা মুখটা তার তাকানোর সাথে সাথে উপরে উঠল। উদাসীন বিষাদে ভরপুর চোখ দুটো দিকে তাকিয়ে বুক কেঁপে উঠল সুঠাম দিয়ে ছেলেটার। টান টান হয়ে বসে থাকা দেহটা নমনীয় হলো সামান্য। ওই চোখ দুটো ভৎসনা করছে তাকে, তার মায়ের হাতে খাবার খাওয়ার জন্য। বলছে, ছি, লজ্জা করে না আমার মায়ের হাতে খাবার খেতে? যখন প্রয়োজন ছিল তোমার তখন কোথায় ছিলে? এখন কোন অধিকারে ওই হাতের মাখানো দানা পানি খাও তুমি? থু। জায়েন চোখ সরিয়ে নিল না, তাকিয়ে রইল। ইরশাদ নিজের চোখাচোখি ভেঙে দিল। মোবাইলের শব্দ ভেসে আসছে, কলটনে বাজছে অনবরত। ইরশাদ উঠে দাঁড়ানোর আগেই নাসির সাহেব হাত বাড়িয়ে কল ধরলেন। ইরশাদ ভুরু উঁচিয়ে চেয়েছিল, তাই তার মনের প্রশ্নটা চাপা দিতে বললেন, আহান কল দিয়েছে। নাসির সাহেব কল ধরতেই আহানের তৎপর স্বর ভেসে এলো, কোথায় আপনি মেজো বাবা? থেরাপির ওখানে নাকি বাসায়? বড় আপু কোথায়? নাসির সাহেব বললেন, আমি বাসায় এসেছি আর ইরশাদ আমার পাশেই আছে। কি হয়েছে বলো? আহান সময় নিল নিজেকে সামলানোর, ফোনের ওই পাশে দাঁড়ানোর জন্য ভর খুঁজল। দেওয়ালে হাত ঠেকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলল।
নাসির সাহেব বুঝলেন না, বললেন, হ্যালো হ্যালো, বুঝিনি, আবার বল, কি হয়েছে? কি বলছিস? কার সাথে কি হয়েছে? আহান বলতে পারল না, তার গলার কাছে কান্নারা দলা পাকাচ্ছে। দেওয়াল চেপে ধরে করিডোরে বসে পড়ল। নাসির সাহেব শুধু শুনতে পেলেন ছেলেটার হু হু করে কান্নার শব্দ। উত্তেজিত হয়ে চেঁচালেন, এই এই, কাঁদছিস কেন? আহান, কিছু হয়েছে? খারাপ কিছু? সোহেবের কিছু হয়েছে? এই এই, কথা বলছিস না কেন? আহান টু শব্দটি করল না, হু হু করে ফোনের ওপাশে কেঁদেই চলল। ক্রমশ তার কান্নার গতি বাড়ল, সাথে করে স্পষ্ট হলো কান্নার ধ্বনি। নাজবিন বেগম অবাক চোখে চেয়ে আছেন স্বামীর পানে। চোখের ইশারায় জানতে চাচ্ছেন কি হয়েছে। ঈর্ষাদ বাবার হাত থেকে ফোনটা কেড়ে নিল। খেকি উঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কল দিয়ে মরা কান্না জুড়েছিস কেন? বলবি তুই কিছু? আহান চোখের পাতা ঝাপটালো। হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো তার পানে তাকিয়ে আছে, তাকে দেখছে। এত বড় একটা ছেলে করিডোরে বসে মরা কান্না জুড়ে দিয়েছে। আহানের কান্নার স্বর বাড়ছে। ঈর্ষাদ ধমকে ওঠে, এই বলদ, তোর কান্না শোনার জন্য আমাকে কল দিয়েছিস? তুই কান্না করতে পারিস, এটা কেঁদে কেঁদে বোঝানোর কি আছে? আহান কাঁদতে কাঁদতে একসময় হেসে ফেলল। ঈর্ষাদ কপাল গোছালো। নাসির সাহেব মোবাইলটা নিজের হাতে নিয়ে নিলেন। সময় দিলেন ছেলেটাকে সামলে ওঠার। কয়েক পল কাটল। আহান কাঁদতে কাঁদতে হেসে উঠল, বিড়বিড়িয়ে বলল, ও বেঁচে আছে মেজো বাবা, ও বেঁচে আছে। নাসির সাহেব বিরক্তিতে তেতিয়ে উঠলেন, শুধালেন, খুলে বলবি তো, কে বেঁচে আছে? কে বেঁচে আছে সেটা বল। ছেলেটা কান্নায় ভঙ্গুর স্বরটা মিয়ে আসছে। মৃদুবন্ধ শ্বাস প্রশ্বাসের স্বরটা ভেসে আসছে উপাস হতে। নাক টানতে টানতে আহান নিজের কথা শেষ করতে পারল না। তার আগেই নাসির সাহেবের হাত থেকে খসে মোবাইল ফোনটা নিচে পড়ে গেল। ধরাম করে মেঝেতে পড়ে স্ক্রিন ভাঙল ঝনঝন করে। উপাস হতে আহান চেঁচাচ্ছে, হ্যালো হ্যালো। নাসির সাহেব টেবিল চেপে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন। ইশরাত, জাইন, নাজবিন সকলে অবাক চোখে তাকিয়ে রইল ভদ্রলোকের পানে। হঠাৎ এত অস্থির হয়ে উঠেছেন কেন বয়স্ক লোকটা? বিস্ময় মিশ্রিত স্বরে নাজবিন বেগম শুধালেন, কি হয়েছে? নাজির সাহেব বিমূর্ত নয়ন একবার ঘোরালেন পুরো খাবার টেবিলে। ভুলে বসলেন, পায়ে ভর পান না তিনি। ইশরাত এসে নিজের বাহু এগিয়ে দিল, জিজ্ঞেস করল, কেউ তো বলো, কি হয়েছে? নাজির সাহেবের অক্ষে যুগলের এক অংশ কিঞ্চিত লাল হতে দেখা গেল। খুশি চাপা পড়ে গেল অশ্রুর ভিড়ে। ইশরাত অবাক, হতবাক হয়ে চেয়ে আছে বাবার চাপা উৎফুল্ল ভরা মুখটায়, যেখানে একদিকে চোখের জল, অন্যদিকে ঠোঁটে হাসি। নাসির সাহেবের অস্বাভাবিক আচরণে পুরো জায়গাটা নীরব হয়ে গেল। ঘড়ির কাঁটায় 1 সেকেন্ড 2 সেকেন্ড করে কাটলো কয়েকটা সেকেন্ড। টিকটিক করে ঘড়ির শব্দ নিস্তব্ধ ড্রয়িং রুমটায় ভীষণ ভারী শোনালো। তার সাথে আরো ভারী শোনালো নাসির সাহেবের কান্না চাপা গলার স্বর, নুসরাত বেঁচে আছে, ও বেঁচে আছে। আহানকে দেখেছে, হাসপাতালে দেখেছে, সুস্থ স্বাভাবিক। আমার নিজেরই খুশিতে কান্না চলে আসছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লেখিকা আপুকে।